Hello and welcome back to your favorite channel WBCS Friends. আজকে 3রা জুন 2024 সাল। আমরা সহজ বাংলায় সিভিল সার্ভিসের জন্য প্রযোজ্য বিখ্যাত যে ন্যাশনাল ডেইলিজ হয়, যেমন দ্য হিন্দু, দ্য মিন্ট, বিজনেস লাইন, বিজনেস স্ট্যান্ডার্ডস, যাবতীয় টাইমস অফ ইন্ডিয়া, যেখান থেকে আমরা কোনো ভালো এডিটোরিয়াল পাবো, ভালো খবরের কাগজ পাবো, সেটা আমরা তোমাদের জন্য সহজ বাংলায় গল্পচ্ছলে নিয়ে আসবো। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য, যেটা আমরা আগেও বলেছি, সেটা হচ্ছে ওপিনিয়ন বিল্ডিং, নিউট্রাল ওপিনিয়ন বিল্ডিং। আমরা ছোট ছোট নিউজ, যেগুলো সামান্য কিছু, যেটা মুখস্থ করতে হবে, মুখস্থ করলেই হয়ে যাবে, সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা জোর দেব না। আমাদের এই চ্যানেলে আমরা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নেব। আমরা সবসময় মাথায় রাখবো যে প্রিলিমসটাই শেষ নয়, এরপরে আছে মেন্স। মেন্সে তোমাদের গ্রুপ এতে ঢুকতে গেলে অপশনাল সাবজেক্টে সাবজেক্টিভ আনসার লিখতে হবে, এবং মেন্সটাই শেষ নয়, তারপরে থাকবে ইন্টারভিউ, যেখানে তোমাকে বোর্ডকে ফেস করতে হবে এবং সেখানে কনভিনসিং ওপিনিয়ন বেসড আনসার তোমাকে দিতে হবে। সেটা ওভারনাইট কখনোই সম্ভব নয়, ফলত আমরা সেই ধরনের খবর নিয়ে এসে তোমাদের সঙ্গে আলোচনা করব গল্পচ্ছলে, যাতে তোমরা শুয়ে বসে যে কোনো অবস্থায় এই খবর যদি শোনো, তোমাদের অনেক বেশি উন্নতি হবে। সো উইথ দিস ইন্ট্রোডাকশন, লেট আস স্টার্ট। অ্যান্ড দিস ইজ রয়, ইউর ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। আজকে যে খবরটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের দ্য মিন্ট বলে যে নিউজ পেপারটা আছে সেখান থেকে। এই খবরের হেডিংটা তোমরা দেখতে পাচ্ছ, স্টেম টু স্টিম, ফিক্স জেন্ডার বায়াসেস অ্যাট দ্য স্কুল লেভেল। এই স্টেম কথাটা অত্যন্ত একটা জরুরি কথা। তোমরা যারাই সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করছো তাদের এটা জানা উচিত। এই স্টেম কথাটার অর্থ হচ্ছে, এটা একটা অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে হচ্ছে শর্ট ফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে এস ফর সায়েন্স, টি ফর টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং, এম ফর ম্যাথমেটিক্স। সো স্টেম স্ট্যান্ডস ফর সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। চারটে সাবজেক্টকে নিয়ে এই কথাটা। তাহলে বলা হচ্ছে স্টেম টু স্টিম, অর্থাৎ স্টেমে আটকে থাকলে হবে না, আমাদের এখন স্টিমের দিকে যেতে হবে। তাহলে স্টিমটা কি? STEM, ওটা কিন্তু একই, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। এই যে এটা এক্সট্রা ঢুকছে, দ্যাট স্ট্যান্ডস ফর আর্টস। আর্টস মানে হিউম্যানিটিজ এর সাবজেক্ট। বোঝা যাচ্ছে? তাহলে দেখা যাক, এটা একটা খুব ইন্টারেস্টিং আর্টিকেল বলে আমার মনে হয়েছে। সো দিস ইজ দ্য নিউজ পেপার কাটিংটা, যেটা আর কি খবরে এসেছে। এবার আমরা চলে যাচ্ছি নিউজের দিকে। দেখো, এই যে নিউজটা তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি, এটা একটা অ্যানথ্রোপোলজিক্যাল। অ্যানথ্রোপোলজি তোমরা সবাই জানো, নৃতত্ত্ববিদ্যা। মানে মানুষ কিভাবে এই পৃথিবীতে এলো এবং মানুষের কিভাবে ধীরে ধীরে এভলিউশন হয়েছে, সেই শুরুতে তারা যখন সমাজের কোনো সৃষ্টি হয়নি, ফলমূল পাথর খেয়ে দিন কাটানো, পশু শিকার করা, ঠিক আছে, গুহা মানব, তখনও এগ্রিকালচারও তখনও আসেনি, অর্থাৎ বীজ বপন করা, তার থেকে শস্য তোলা, তাকে স্টোর করা, ইত্যাদি কিছুই আসেনি। মানুষ যখন একদম জন্তুর সমতুল্য, সেই সময় থেকে আজকের এই একবিংশ শতাব্দীতে মানুষ যে উঠে এসেছে, এটা কিভাবে হলো, সেইটা যে সাবজেক্টে আমরা পড়ি সেটা অ্যানথ্রোপোলজি। তোমরা যারা অপশনাল অ্যানথ্রোপোলজির ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই জানো। আমি খুব সহজভাবে বললাম। আজকের এই আর্টিকেলটা অদ্ভুতভাবে সেই অ্যানথ্রোপোলজির সাথে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সকে ব্রিজ করেছে, যেটা আমি বারবারই বলি যে বিভিন্ন ভালো এডিটোরিয়ালের মধ্যে ইন্টার সাবজেক্ট লিঙ্কেজটা আমরা বুঝতে পারি। ইতিহাসের সাথে ভূগোলের লিঙ্কেজ, অ্যানথ্রোপোলজির সাথে সোশিওলজির লিঙ্কেজ, ঠিক আছে, বা পলিটির সাথে ইকোনমিক্সের লিঙ্কেজ ইত্যাদি। তো আজকের সেই আর্টিকেলটা তোমাদের দেখাবো আমরা, যে কিভাবে বিভিন্ন সাবজেক্টের মধ্যে মেলবন্ধন ঘটায়। আর্টিকেলের শুরুতেই বলা হচ্ছে একজন কবির নাম। এই প্রথমটা আমরা আমরা সিনপসিসে ভাগ করে পড়ি জিনিসগুলো। তাহলে প্রথম পয়েন্ট আমরা দেখব ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে একজন কবির নাম বলা হয়েছে। কবির নাম হচ্ছে নেইল গাইম্যান। নেইল গাইম্যান তিনি একজন ব্রিটিশ পোয়েট, ঠিক আছে, তিনি এখনো জীবিত আছেন। তার একটি বিখ্যাত কবিতা, সেই কবিতাটার নাম হচ্ছে দ্য মাশরুম হান্টার্স। মাশরুম আমরা সবাই জানি, সহজ বাংলায় যাকে বলে ব্যাঙের ছাতা, মাশরুম বা ছত্রাক বলা ভালো সেটাকে। নেইল গাইম্যানের একটা কবিতা আছে, সেই কবিতাটার নাম হচ্ছে মাশরুম হান্টার, যারা এই ছত্রাকের শিকার করতেন বা ছত্রাক সংগ্রহ করতেন। এইটা হচ্ছে কবিতার নাম। আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, প্লিজ তোমরা ইউটিউবে গিয়ে দ্য মাশরুম হান্টার্স নীল গাইম্যান বলে সার্চ দাও। এই কবিতাটা ছোট একটা কবিতা, এটা ইউটিউবে একটা ভিডিও আকারে আছে। মানে তোমরা শুধু কানে লাগিয়ে শুনবে, কেউ একজন কবিতাটা পড়বে আর কি, ওখানেই আছে সেটা। দিস ইজ অ্যান এক্সেলেন্ট পোয়েট্রি, যাতে কিনা এই যে মানব বিবর্তনের ইতিহাসটা এই কবি নীল গাইম্যান কিভাবে একটা 10-15 লাইনের মধ্যে ব্যাখ্যা করেছেন। অপূর্ব সুন্দর একটা কবিতা। জাস্ট স্পেন্ড 15 মিনিটস অ্যান্ড লিসেন টু দিস পোয়েট্রি, ওকে।
এই কবিতাতে কি বলা হয়েছে? এই কবিতাতে তিনি দেখিয়েছেন পুরুষ ও মহিলাদের মধ্যে, তিনি বলেছেন যে কিভাবে সেই প্রাচীন কাল থেকে বিবর্তনের ইতিহাসে মহিলারাই ছিলেন বিজ্ঞানের স্রষ্টা। ঠিক আছে? এবং কেন? তিনি দেখিয়েছেন যে ডিভিশন অফ লেবারের ভিত্তিতেই আমাদের সোশ্যাল এভলিউশনটা হয়েছে। অর্থাৎ একটু সহজভাবে বলি, যখন আমাদের ঐতিহাসিক বিবর্তন শুরু হচ্ছিল, যখন মানুষ গুহা মানব, সেই সময়ও যে পুরুষ এবং মহিলা দুরকমই ছিলেন সমাজে। তিনি দেখিয়েছেন সেই প্রাচীনকালে ন্যাচুরালি মহিলারাই ছিলেন বিজ্ঞানের স্রষ্টা। ডিভিশন অফ লেবার আমরা জানি, লেবার মানে হচ্ছে কাজ, আর ডিভিশন মানে কাজের ভাগ বাঁটোয়ারা। যেমন আজকেও সমাজে যদি দেখি, আমাদের বাড়িতে খেয়াল করলে আমরা দেখব যিনি কাজ করতে আসেন পরিচারিকা, তিনি এক ধরনের কাজ করেন। পরিচারিকার কাজটা নিশ্চয়ই তুমি করবে না। বা বাড়িতে খেয়াল করলে দেখবে গ্রাম বাংলায় মহিলারা, বাড়িতে মা মাসি বা যারা আছেন মহিলারা, তারা এক ধরনের কাজ করে আসছেন, সেটা বাড়ির পুরুষ মানুষ কখনোই করবেন না। আবার বাড়ির পুরুষ মানুষ যে কাজগুলি করে আসছেন, সেটা কিন্তু বাড়ির একজন মহিলা সে কাজটা কখনোই করবে না। তাহলে একটা পরিষ্কার ডিভিশন আমরা দেখতে পাই। নেল গাইম্যান বলেছেন এই কবিতাটার মাধ্যমে যে এই ডিভিশন অফ লেবার কিন্তু সেই বিবর্তনের শুরু থেকেই ছিল। এবং তিনি দেখাচ্ছেন যে পুরুষেরা সেই সময় কি করতেন? পশু শিকার করতেন, হান্টিং, মেন হান্টেড। আর মহিলারা সেই সময় কি করতেন? তারা ফল মূল বীজ শস্যদানা ইত্যাদি সংগ্রহ করতেন। তাহলে সেই যে ডিভিশন অফ লেবার, এই ডিভিশন অফ লেবারের মাধ্যমেই কিন্তু আমাদের সামাজিক বিবর্তনটা হয়েছে। এবার তিনি কেন বলছেন যে মহিলারাই বিজ্ঞানের স্রষ্টা? তাহলে তার পরবর্তী সময় যদি এগিয়ে যাই, এখানে আমরা দেখতে পারবো যে যেহেতু পুরুষেরা বাড়ির বাইরে গিয়ে শিকার করতেন, সেই সময় বাড়ি অর্থাৎ গুহার বাইরে গিয়ে তারা শিকার করতেন, তাহলে স্বাভাবিকভাবেই তারা শক্তিশালী যোদ্ধা হবার প্রচেষ্টা করেছিলেন। তবেই তো সেই বড় বড় বাইসন, ম্যামথ যা কিছু শিকার করে বাড়িতে নিয়ে আসা যাবে। তারা চটজলদি ভাবনা শক্তির অধিকারী হওয়ার চেষ্টা করেছিলেন। যখন পশু তোমার উপর লাফিয়ে পড়ছে, তখন ছুরিটা কোন জায়গাতে মারতে হবে বা কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, কোন দিক দিয়ে দৌড়তে হবে, সেটা চটজলদি ডিসিশন নিতে হবে। পুরুষ তাহলে সেটা করেছে। তারা ঝুঁকি নেওয়ার অভ্যাস করেছে, আয়ত্ত করেছে, এবং বুদ্ধি করে তারা পালিয়ে যাওয়া, শক্তিশালী হয়ে যাওয়া, চটজলদি ডিসিশন নেওয়া, এইগুলো তারা আয়ত্ত করার চেষ্টা করেছে। ঠিক তার উল্টো দিকে মহিলারা, যেহেতু ডিভিশন অফ লেবার ছিল, তারা তো হান্টিং করতে যেতেন না। তারা কি করতেন? অখণ্ড তাদের অবসর সময় ছিল, সেই অবসর সময়ে তারা কিন্তু তাদের নিজেদের ব্রেন লাগিয়ে, অর্থাৎ মহিলারা পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারিণী হয়ে উঠেছিলেন। কেমনভাবে? তারা করতেন কি? জঙ্গলে রাস্তা খুঁজতেন, তারা পথ বানাতেন যাতে যারা হান্টিং করতে গেছে তারা ফিরে আসতে পারে। তারা ফল মূল পাতা বীজ শস্যদানা এগুলো চেনার প্রচেষ্টা করতেন, তাদের ঔষধি গুণগুলো খোঁজার চেষ্টা করতেন, বেস্ট টুল মেটেরিয়ালস কি হতে পারে সেটা খুঁজে বের করতেন। যেমন হামানদিস্তা, আমরা সবাই জানি তো, এই যে হামানদিস্তা, এই যে পাথরটা যেটাতে আমাদের বাড়িতে আজও ব্যবহার হয়, এটা তো একটা অত্যন্ত প্রাচীন একটা মানে যাকে বলা হয় টুল। তাহলে কে জানতে পারে যে কোন হামানদিস্তার পাথরটা ভালো হবে, যেটা ভেঙে যাবে না? কিংবা ধরো আমরা ফ্লিন্ট স্টোন, বা যেই পাথরে বা চকমকি পাথর, এগুলোকে বলে ফ্লিন্ট স্টোন। ফ্লিন্ট স্টোন, একটু ইংরেজিও জানা উচিত তোমাদের। এই কোন পাথরে পাথরে ঘষলে আগুন জ্বলতে পারে, কে বলতে পারে? সেটা কোনো মহিলাই হয়তো খুঁজেছিলেন যখন বাড়ির পুরুষেরা, মানে তাদের সমাজের পুরুষেরা হান্টিং করতে ব্যস্ত ছিলেন। কে জানতে পারে? ঠিক না? এবং এই কবিতাটা পড়লে দেখতে পারবে নীল গাইম্যানে তিনি বলেছেন যে যে কোনো রকম সায়েন্টিফিক যে তোমাদের আবিষ্কার হয়েছে, তার সর্বপ্রথম সায়েন্টিফিক আবিষ্কার হচ্ছে একটা স্লিং। স্লিং মানে কি? স্লিং মানে তোমরা দেখবে দার্জিলিং বা লেপচা জগতের দিকে যদি যাও, দেখবে মহিলারা আজও যারা চায়ের পাতা তুলছেন, তারা পিঠে এক ধরনের কাপড় বেঁধে রাখেন, যার মধ্যে তাদের সন্তান সন্ততিরা থাকে। ওই যে জিনিসটা, ওই যে টেকনোলজি, ওটাকে বলা হয় স্লিং। ওকে, SLING। অর্থাৎ যার মধ্যে তিনি তার সন্তানকে বসিয়ে পিঠে বেঁধে, তার হাত দুটো ফ্রি থাকবে, তিনি অন্যান্য কাজে ব্যস্ত হতে পারবেন। নীল গাইম্যান বলেছেন সেটা হচ্ছে প্রথম পৃথিবীর টেকনোলজি, প্রবাবলি সেটা মহিলারাই আবিষ্কার করেছিলেন। কবিতাটা তোমরা শুনে দেখো, খুব ভালো লাগবে। তাহলে এই যে ডিভিশন অফ লেবারের ভিত্তিতে আমি আলোচনা করলাম, ফলত স্বাভাবিকভাবেই মহিলারা ছিলেন প্রাচীন বৈজ্ঞানিক। তারা অনুসন্ধিৎসু ছিলেন, তাদের অবসর সময় ছিল, তারা পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারিণী হয়ে উঠেছিলেন। তারাই ছিলেন সমাজের স্রষ্টা। সমাজের স্রষ্টা কেন মহিলারা? ক্রিয়েটর অফ সোশ্যাল ইনস্টিটিউশন। তার কারণ সন্তানের সঙ্গে একমাত্র মায়ের যে বন্ধন এবং পরিচিতি, সেটাই কিন্তু একদম প্রাচীনতম। কারণ সেই সময় সমাজে যে পুরুষরা থাকতেন, তারা তো শিকার করতে চলে যেতেন সকালবেলা, এবং হয়তো
10 জনে মিলে শিকার করতে গেলেন, নোবডি নোজ হু উইল কাম ব্যাক। হয়তো 10 জন গেলেন, কোনোদিন 2 জন ফিরে আসলেন, বাকি 8 জনের খবর কেউ কোনোদিন নেয়নি। কাজে পুরুষ এমন একটা জাতি ছিল যারা শিকার করতে যেত, বনে জঙ্গলে পথ হারিয়ে গেল, তারা ফিরে আসতে পারল না। এই ছিল তাদের নিয়তি। ঠিক আছে, তারা হান্টার। কাজে তারা সন্তানের পরিচয় কখনোই পিতৃ পরিচয় দিয়ে সম্ভব ছিল না সেই আমলে। তখন সন্তানের সঙ্গে একমাত্র সন্তানের পরিচয় ছিল মাতৃ পরিচয়। তাহলে এই যদি হয়, তাহলে মায়ের মাধ্যমে এবং সন্তানের মাধ্যমেই সমাজ আগে বাড়বে। কারণ পিতার তো কোনো পরিচয় নেই, কে সকালে গেলেন আর কে ফিরলেন, কে মরে গেলেন, কে কার বডি কোথায় মিশে গেল পরিবারের মধ্যে কেউ কেউ জানতেও চাইবে না। তাহলে বলা হচ্ছে মহিলারাই ছিলেন প্রাচীন বৈজ্ঞানিক, তারাই ছিলেন সমাজের স্রষ্টা। ভেবে দেখো সভ্যতার চাকা যে ঘুরতে শুরু করেছে সেটা কিভাবে। এরপর যেটা সব থেকে মজার বিষয়, যেটা 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব, প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড স্টেম। স্টেম মানে তোমরা জানো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। তাহলে প্রাচীন সেই যে সায়েন্স, যে স্লিং তৈরি করা, পাথর খুঁজে বার করা, হামানদিস্তা, প্রাচীন সেই যে টেকনোলজি, প্রাচীন সেই যে ইঞ্জিনিয়ারিং, প্রাচীন সেই যে ম্যাথমেটিক্স, সেগুলোর তো স্রষ্টা ছিলেন মহিলা। কিন্তু আজকে দেখা যাচ্ছে যদি 100 জন আজকের দুনিয়াতে যদি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স নিয়ে কাজ করছে এমন লোক দেখা যায়, তার মধ্যে দেখা যাচ্ছে 70 জন পুরুষ, মাত্র 30 জন মহিলা। তাহলে সভ্যতার বিবর্তনে আমরা যা পেলাম ধীরে ধীরে, সেটাকে তো আমরা আজকে এসে উল্টে দিলাম। তাহলে এখান থেকে আমাদের এই আর্টিকেলের মজাদার জায়গাটা শুরু হচ্ছে যে ওয়াই ইজ ইট সো, আজকের দুনিয়াতে কেন এরকম হয়ে গেল, যখন স্পেশালাইজেশন অনেক বেশি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্সের দিকে স্পেশালাইজেশন আজকে অনেক বেশি। একজন ইঞ্জিনিয়ারিং তিনি মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং করতে পারেন, কেমিস্ট্রিতে ইঞ্জিনিয়ারিং করতে পারেন, কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক না? তাহলে অনেক স্পেশালাইজেশন, অথচ আজকে মহিলারা হারিয়েই গেলেন সেখান থেকে। ঠিক আছে, তাহলে কেন জেন্ডারের সঙ্গে এই স্টেম সাবজেক্টের এই বায়াসটা কিভাবে হয়ে গেল, যে শুধুমাত্র পুরুষেরাই স্টেমের অধিকারী আর মহিলারা নয়? এর অনেক রকম থিওরি এবং অনেক রকম ব্যাখ্যা এসেছে, সেটা এই যে আর্টিকেলটা তাতে ব্যাখ্যা করা হচ্ছে। বলা হচ্ছে, যেমন একটা আর্টিকেলে বলা হয় যে মহিলারা অনেক বেশি রাইট ব্রেনড। আমরা জানি যে আমাদের মাথার মধ্যে আমাদের যে ব্রেনটাকে যদি দেখা হয়, ব্রেনটা অনেকটা এরকম, সালকাস গাইরাস এর মধ্যে আছে, মাঝখানে এটা কাটা, এটা এরকম। তাহলে এইটাকে বলা হয় রাইট ব্রেন, এটাকে বলা হয় লেফট ব্রেন। দুভাগ আমরা সবাই জানি। একটা থিওরি এক সময় এসেছিল যে উইমেন আর বেসিক্যালি রাইট ব্রেন, অর্থাৎ মহিলাদের এই যে রাইট ব্রেন মানে এই অংশটা বেশি শক্তিশালী। এবং তার ফলত মহিলাদের কি বলা হতো, যেহেতু আমাদের রাইট ব্রেন, রাইট হেমিস্ফিয়ারটা আমাদের আবেগ, আমাদের আর্টিস্টিক নেচার, আমাদের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এগুলোকে সাপোর্ট করে, এটা সত্যি কথা। তো বলা হয়েছিল মহিলারা বেশিটা রাইট ব্রেন্ড, ফলত তারা আবেগপ্রবণ, আর্টিস্টিক, ক্রিয়েটিভ। আর পুরুষেরা নাকি বেশিটা লেফট ব্রেন্ড। এবং লেফট ব্রেন যেহেতু আমাদের লজিক, আমাদের ফ্যাকচুয়াল স্ট্রেংথ, আমাদের হায়ার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবার এবিলিটি ইত্যাদি যোগান দেয়, তাহলে পুরুষেরা যেহেতু তাদের লেফট ব্রেনটা বেশি শক্তিশালী ফলত। কিন্তু আজকে এই থিওরি নস্যাৎ হয়ে গেছে। রিসার্চ দেখিয়েছে যে বেটার লার্নিং এক্সপিরিয়েন্স, সঠিকভাবে যদি শেখানো যায় কাউকে, তাহলে ব্রেনের যে কোনো অংশকেই বেটার করে তুলতে পারা যায়, সেটা মহিলা পুরুষ নির্বিশেষে। এমন নয় যে মহিলা হলেই রাইট ব্রেন, তাকে যতই লেফট ব্রেনের শান দাও তিনি কোনোদিনই লেফট ব্রেনকে উন্নত করতে পারবেন না, এমন নয়। এটা তাহলে গেল। আবার অন্য আর একটা থিওরি আছে, সেই থিওরিটা বলে যে স্টেম ইজ ফর ভেরি রিগারাস, স্টেম ইজ ভেরি রিগারাস। স্টেম মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, তার মধ্যে ফিল্ড ভিজিট থাকবে, তাতে অঙ্ক করতে হবে, থিওরি, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ফিজিক্স, টুলস, হ্যাঁ, ল্যাবরেটরি, সেগুলো খুব রিগারাস। তার জন্য এগুলো মেয়েদের জন্য নয়। এইটুকু বলবার পর একটা সুন্দর এখানে একটা টার্ন যেটা উনি বলছেন, যে স্টেমকে আজকে আর শুধু স্টেমের মধ্যে রাখা উচিত না। আজকে বোধহয় সময় এসেছে স্টেমের মধ্যে একটা কে ঢুকিয়ে দেওয়ার, অর্থাৎ আর্টস বা হিউম্যানিটিসকেও এর মধ্যে ইনক্লুড করা উচিত। তাহলে বোঝা গেল সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স আমরা জানি। আর্টিস্টিক সাবজেক্ট কোনগুলো, আর্টস বা হিউম্যানিটিস? ধরো হিস্ট্রি, ধরো ডিজাইনিং, ইন্টেরিয়ার ডিজাইনিং, ঠিক আছে, বা ধরো আর্কিটেকচার, বিল্ডিংটা কীভাবে তৈরি করবো, এটা একটা বিউটিফিকেশনের দিক, তো একটা আর্টিস্টিক দিক। বিল্ডিংয়ের তৈরি করার রড গাঁথা, তার ভিত্তি তৈরি করা বা বিল্ডিংটা তৈরি করা হয়তো ইঞ্জিনিয়ারিং, কিন্তু সেই বিল্ডিংয়ের কী ডিজাইন হবে, কোন দিকে তার জানলা থাকবে, তার কোন পাশে কতটা স্পেস থাকবে, দ্যাটস অ্যান আর্টিস্টিক থিং। তাহলে বলা হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে বোধহয় এখন কে ঢোকাবার সময় হয়ে এসেছে। ঠিক আছে, তাহলে কে ঢোকালে কি হবে? সমাজে আজকে যে মেয়েদেরকে দাগিয়ে দিয়েছে যে তাদের কি কাজ, ঘরের কাজ, রান্নাবান্না, সন্তান প্রতিপালন, অতএব স্টেম তাদের জন্য নয়। তাহলে একটা কে ঢুকিয়ে যদি এই বিষয়টাকে ব্যালেন্স করা যায়, তাহলে হয়তো সমাজের পক্ষে সুবিধা হবে মেয়েদের সেখানে জায়গা করে দেওয়া। কারণ মেয়েরা এমনিতেই বাই নেচার একটু আর্টিস্টিক।
তাহলে আমাদের পরবর্তী পয়েন্ট কি? জেন্ডার অ্যান্ড স্টেম সাবজেক্ট। আমাদের সমাজে একটা ধারণা আছে যে মেয়েরা কিন্তু সহজ সাবজেক্ট অপ্ট করবে, মানে হিউম্যানিটিস সাবজেক্ট। আমরাও দেখেছি ঘরেতে যে মেয়ে হলে কি সে হোম সায়েন্স পড়বে, সে ইতিহাস পড়বে, সে বাংলা পড়বে, আছে কি না? তাহলে সেটা হচ্ছে হিউম্যানিটিস সাবজেক্ট, ঠিক আছে? আর এই আন্ডারস্ট্যান্ডিংটা কেন কেন বেশিরভাগ বাবা মা এরকম ভাবেন যে আমার মেয়ে হয়েছে মানে তাকে এইগুলোই পড়াতে হবে, আমি আমার মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট বানাবো না? কেন? কারণ সেটা কিন্তু আমাদের একটা কালচারাল প্যাটার্ন থেকে ডেভেলপ করেছে, আমাদের লাইফস্টাইল থেকে। সমাজই আমাদেরকে এইভাবে শিখিয়েছে, আমাদেরকে দাগিয়ে দিয়েছে যে মেয়েদের দ্বারা ওগুলো হবে না। মেয়েদের কি করতে হবে? বাচ্চা প্রতিপালন করতে হবে, তাদেরকে ঘরকন্নার কাজ সামলাতে হবে, তাদেরকে রান্নাবান্না করতে হবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেটা আছে দ্যাট ইজ টু টেকনিক্যাল ফর উইমেন। ফিল্ড ভিজিট, অঙ্ক, ম্যাথমেটিক্স, ফিজিক্স এসব মেয়েদের দ্বারা সম্ভব না। তাহলে অথর দেখাচ্ছেন যদি সত্যিই তাই হতো যে মেয়েদের দ্বারা এসব সম্ভব নয়, তাহলে এইরকম কিছু উদাহরণ যে আমাদের সামনে উঠে এসেছে, যেমন ধরো এখানে আর্টিকেলটা তোমরা যদি পড়ো, অরিজিনাল আর্টিকেলটা, তাহলে তোমরা দেখবে এখানে নাম আছে অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস ইনি একজন 19th সেঞ্চুরি, ঠিক আছে, মানে 1800 সামথিং, সেই সময়কার ম্যাথামেটিশিয়ান ছিলেন তিনি, এবং তিনি কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজ করেছেন। হেডি ল্যামার এই নামগুলো দেওয়া হয়েছে। হেডি ল্যামার, তিনি শুধুমাত্র একজন হলিউড অভিনেত্রী ছিলেন, ইনি আবার 20th সেঞ্চুরি। হলিউড অভিনেত্রী ছিলেন না, তিনি একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, একজন ইনভেন্টর ছিলেন, ঠিক আছে? এগুলো তো না হয়ে গেল ওই দিককার। আমাদের ভারতবর্ষের কথা যদি বলি, ভারতে যে মঙ্গলযান, তার পেছনে তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ ঋতু কারিঢাল। ঋতু কারিঢাল, এনাকে বলা হয় দ্য রকেট উইমেন অফ ইন্ডিয়া। চন্দ্রযান যে প্রজেক্ট আমরা সফলভাবে করে ফেললাম, তার পেছনেই 5-6 জন মহিলার একটা সলিড টিম আছে। তাহলে কি করে এটা সম্ভব হয়? অপালা, মৈত্রেয়ী, গার্গী, এদের কথা তো আমরা ইতিহাসেও পড়েছি, এনশিয়েন্ট ইন্ডিয়ান। তারা তারা তাহলে কি করে এগুলো করলেন? তাই তিনি বলছেন যে ব্যাপারটা এরকম নয় যে মহিলাদের দ্বারা সম্ভব না, ব্যাপারটা হচ্ছে এই যে সামাজিক যে কালচারাল পটভূমি, সেটাকে আমাদেরকে পাল্টাতে হবে। বাবা মাকে আমাদের বোঝাতে হবে স্টেম সম্পর্কে। এবং শুধু তাই নয়, স্কুলের মধ্যে, মানে সলিউশন অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড যদি দেখো, পঞ্চম পয়েন্ট, যে কীভাবে এর থেকে আমরা বেরিয়ে আসবো এই জেন্ডার স্টিরিওটাইপের থেকে, বলছে স্কুলে শিশুদের মধ্যে এই স্টেম সম্পর্কে এক্সাইটমেন্ট গড়ে তুলতে হবে, স্কুলকে টার্গেট করতে হবে। যেমন একটা প্রজেক্ট ঊর্জার নাম দেওয়া হয়েছে। প্রজেক্ট ঊর্জা হচ্ছে একটা ইন্টার স্কুল কম্পিটিশন। ওই নর্থ ইন্ডিয়ার বেশ কিছু 5-6টা স্কুল, যেমন শিবনাদার ইউনিভার্সিটি, এরকম আরও 6টা ইনস্টিটিউট মিলে প্রজেক্ট ঊর্জা লঞ্চ করেছে। তাতে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসে কম্পিট করবে, যেমন আমাদের এখানে হয় স্কুল ডিবেট কম্পিটিশন এটসেট্রা। প্রজেক্ট ঊর্জা কিন্তু হচ্ছে একটা ক্লিন এনার্জি প্রজেক্ট, ঠিক আছে? মানে রিনিউয়েবল এনার্জির ওপরে বিভিন্ন প্রজেক্ট বানাতে হবে, এবং সেই প্রজেক্টে দেখা গেছে সব থেকে আগে এগিয়ে এসেছে ছাত্রীরা। ক্লাস 11-এর একজন ছাত্রী সেটাকে লিড করেছে। আরেকটা প্রজেক্টের নাম দেওয়া হয়েছে পসিটিভিটি। ইটস নট পজিটিভিটি, ইটস পসিটিভিটি। প মানে হচ্ছে জন্তু থাবা। এটা একটা অদ্ভুত সুন্দর প্রজেক্ট, যেখানে কিনা জন্তু জানোয়ারদের অঙ্গ প্রতিস্থাপন করবার যে টেকনিক, সেগুলো বাচ্চারা স্কুলে বসে আবিষ্কার করছে। কোনো কুকুর হয়তো রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পাটা প্রতিস্থাপন করতে হবে। বিড়ালের হয়তো কিছু হয়েছে, সেই যে তাদের, মানুষের জন্য তো আমরা জানি অঙ্গ প্রতিস্থাপন হয়, জন্তু জানোয়ারদের জন্য প্রজেক্টটা, তার নাম হচ্ছে পসিটিভিটি। এবং এটা কোনো সায়েন্সের ল্যাবে হচ্ছে না, এটা স্কুলের ছাত্রছাত্রীরা করছে। বুঝে থাকো। তাহলে বলছেন যে সেইখান থেকে তাহলে মেয়েদের মধ্যে ঢোকাতে হবে যে তারাও পারে এগিয়ে আসতে, ঠিক আছে? এরপরে দেখা যায় উনি একটা কথা বলছেন যে স্টেমকে শুধুমাত্র একটা এ লাগিয়ে দিলেই কি হয়ে যাবে? বলছে না, তাহলেও হবে না। এই যে আর্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে মহিলাদের জন্য বরাদ্দ আমরা করে রেখেছি শুধুমাত্র ইনফর্মাল নাচ গান। বাড়িতে ছোট মেয়ে থাকলে একটু নাচ করবে, একটু নাচ করবে, একটু গান গাইবে, দ্যাট ইজ এনাফ। কিন্তু যে সিরিয়াস ভিজুয়াল বা পারফর্মিং আর্টস, সেগুলো যেন আজও পুরুষের কুক্ষিগত। যেমন ধরো ভারতনাট্যম, শাস্ত্রীয় সঙ্গীত। কেন সেগুলো পুরুষের কক্ষিগত? আমরা তো জানি বিরজু মহারাজের নাম শুনেছি, পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ বেলায়েত খান, পুরুষের নামে ভর্তি সেই জগৎ। কেন বলা হচ্ছে? কারণ সেক্ষেত্রে ব্যবহার করতে হয় মাইন্ড, তোমার ব্রেন, ঠিক আছে? ইট ইজ সামথিং লাইক আ সায়েন্স, শুধুমাত্র একটু নাচ গান নয়। কাজে যেখানেই সিরিয়াসিটি, সেখানেই যেন মেয়েদেরকে পিছনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। অথর বলছেন যে সেই জন্য স্কুলকে বেছে নেওয়া হোক। এবং শুধু তাই নয়, স্কুলে যে আমাদের মিউজিক্যাল টিচাররা থাকেন, যিনি গান শেখান বা নাচ শেখান, তিনি যেন মুখ লুকিয়ে না থাকেন, তাকে রোল মডেল করে গড়ে তুলতে হবে আমাদেরকে।
স্কুলের যিনি গানের দিদিমণি তিনি যদি একজন আর্টিস্টের সম্মান না পান এবং রোল মডেল না হন, তাহলে তার ছাত্রছাত্রীরাও কোনোদিন শিখবে না যে আমরাও ওইভাবে একটা ভিজুয়াল বা পারফর্মিং আর্টসকে, হয়তো কোনো টিচার আছেন তিনি ভালো নাচ করেন, কিন্তু তাকে ক্লাসই দেওয়া হয় না, সপ্তাহে একটা, 15 দিনে একটা। বেশিরভাগ ক্লাস হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্ক, ফিজিক্স, ঠিক আছে না? তাহলে বলা হচ্ছে যে ওইভাবে স্কুলটাকেই আমাদেরকে বেছে নিতে হবে, যেখান থেকে আমাদের এই বিশ্বাসটা গড়ে তুলতে হবে যে উইমেন আর অলসো সুটেড ফর ডান্স, মিউজিক অ্যান্ড ইনফর্মাল আর্টস। বোঝা গেল? এবং সব শেষে লেখক বলেছেন যে শুধুমাত্র একটা অ্যাড করলেই যে হয়ে যাবে সবটা তা নয়, মানুষকে বুঝতে হবে যে শুধুমাত্র স্টেম কিন্তু বিকলাঙ্গ। স্টেম তখনই পূর্ণাঙ্গ যখন তার মধ্যে একটা এ, দ্যাট ইজ আর্ট থাকছে। তার কারণ হিসেবে তিনি উদাহরণ দিয়েছেন লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চির নাম আমরা সবাই শুনেছি, তিনি সর্বকালের সেরা আর্টিস্ট বলে গণ্য হন, কিন্তু তার আর্ট যদি তোমরা দেখো দেখবে সেখানে হিউম্যান অ্যানাটমির ব্যবহার হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার হয়েছে, ঠিক আছে? তাহলে সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে আর্টের মিশেল আছে। কিংবা আমরা যদি পাবলো পিকাসোর ছবি আঁকা দেখি, সেখানেও আমরা দেখব তিনি কিউবিজম ব্যবহার করেছেন, অর্থাৎ সায়েন্সকে তার আর্টের মধ্যে মিশিয়েছেন। বা বর্তমানে যে বিখ্যাত ল্যাবরেটরিগুলোর নাম আমরা জানি, সার্ন ল্যাব, সার্ন তোমরা দেখে নেবে সার্চ করে, সার্ন একটা ল্যাব, সেটা হচ্ছে ফ্রান্স আর সুইজারল্যান্ডের বর্ডারে অবস্থিত একটা ল্যাবরেটরি। কিংবা ধরো ফার্মি ল্যাব, এগুলো পৃথিবী বিখ্যাত ল্যাবরেটরি। ফার্মি ল্যাব এটা হচ্ছে ইলিনয় প্রদেশে আছে, ইলিনয় প্রদেশ হচ্ছে আমেরিকাতে, ঠিক আছে? এটা একটা পার্টিকেল ফিজিক্স ল্যাবরেটরি, মানে পার্টিকেল ফিজিক্স, কণা, বস্তু কণা বিদ্যা নিয়ে যে ফিজিক্স চর্চা হয় সেগুলো এখানে চর্চা হয়, মানে একদম ওয়ার্ল্ডের একদম কাটিং এজ লেভেল টেকনোলজি নিয়ে কাজ হয়। কিন্তু আজকের এই সমস্ত ল্যাবরেটরিতেও আর্টকে জায়গা দেওয়া হচ্ছে। সেই ল্যাবরেটরি ডিজাইনিং, হ্যাঁ, তার ভিতরে যে যন্ত্রপাতি, তার মধ্যে আর্টকে আজকে একটা জায়গা দেওয়া হচ্ছে। বিশেষ করে তোমরা এই ল্যাবরেটরিগুলোর ছবি দেখলেই বুঝতে পারবে, জাস্ট সার্চ করে। এগুলো কিন্তু জাস্ট একটা এরকম একটা বিল্ডিং না, 5 তলা বিল্ডিং। দেখলে দেখতে পারবে তার মধ্যে আর্ট, তাদের ভিজুয়াল এফেক্ট কত সুন্দর করে সেটা বানানো হয়েছে, ঠিক আছে? যাকে বলে আর্ট অ্যান্ড আর্কিটেকচার, তার দিকেও নজর দেওয়া হয়েছে। তোমরা যদি প্রাচীনকালের মন্দির দেখো, সারা ভারতবর্ষে তো বহু প্রাচীন মন্দির আছে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ায়। সেই মন্দিরগুলো তোমরা দেখলে দেখতে পারবে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোর কোনো প্রশ্নই নেই সেখানে, মানে কতটা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেটা তো আছেই, কিন্তু আর্ট বা ভিজুয়াল এফেক্ট সেটা যেন তার থেকে অনেক বেশি বড়। কাজেই উনি বলছেন যে স্টেমকে শুধু স্টিম করার সময় এসেছে তাই নয়, বোঝারও সময় এসেছে যে আর্টের কতখানি জরুরি জায়গা। এবং আর্টকে আমরা যখনই এই কাঠখোট্টা সায়েন্সের মধ্যে জায়গা দেব, স্বাভাবিকভাবেই হয়তো মহিলারাও সেখানে ঢুকবেন, কারণ মহিলাদেরকে আমরা সর্বসময়ই মানে সৌন্দর্যের পূজারী, তারা আর্ট ক্রিয়েটিভ, আর্টিস্টিক ক্রিয়েটিভ, এইভাবেই সমাজ তাদেরকে দেখে এসেছে। আর আজকে আর্ট এবং ক্রিয়েটিভিটি এবং আর্টিস্টিক নেচারটা সায়েন্সের মধ্যে এমবেডেড করবারও সময় এসেছে। ফলত জেন্ডার নিউট্রালিটিও আমরা তার মধ্যে খুঁজে পাবো। আশা করি তোমরা বুঝতে পারলে। এটুকুই আজকে আমাদের প্রজেক্ট ছিল, এই যে সার্ন ফার্মি ল্যাবের কথা বলা হয়েছে। আমরা পরের দিন চেষ্টা করবো আরও একটা বেটার আর্টিকেল তোমাদের জন্য নিয়ে আসার জন্য। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।